একজন মানুষকে আপনাদের কাছে নতুন বাংলায় নিয়ে এসেছি, সদ্য দিল্লি থেকে ফিরেছেন। সুপ্রিম কোর্টে একটা লড়াই লড়ে শেষ পর্যন্ত গত পরশুদিন পৌঁছেছেন এই কলকাতায় গভীর রাতে, এবং তারপর তার সঙ্গে যোগাযোগ করে আমাদের মনে হলো যে তাকে আজকে আপনাদের সামনে স্টুডিওতে নিয়ে আসা দরকার। নামটা প্রথমেই বলি, মলয় মুখোপাধ্যায়। কনফেডারেশন এটা লড়ছেন প্রথম দিন থেকে, অনেকেই লড়ছেন, কিন্তু তিনি এই লড়াইটা প্রথম দিন থেকে লড়ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই মানুষটিকে আজকে নিয়ে আসার পেছনে কারণটা তো অবশ্যই বলবো, কিন্তু আপনাদের হয়তো মনে প্রশ্ন লাগবে যে ডিএ নিয়ে আমরা কেন কথা বলি। অনেককে দেখেছি, আপনারা যারা আমাদের নতুন বাংলা দর্শক, তারা অনেক সময় আমাদের কাছে বলেন যে ডিএ সরকারি কর্মচারীরা প্রচুর মাইনে পায়, তাদের ডিএ নিয়ে আপনি এত মাথা কামান কেন? আমাই কারণ জানেন, তিনটে স্পেসিফিক কারণ আপনাদের কাছে। প্রত্যেকটা মানুষ এই ডিএ এর সঙ্গে কিভাবে জড়িত। প্রথমত ধরুন, আমার আপনার সন্তান, আপনারা যারা নতুন বাংলা দর্শক, আপনাদেরও ঘরের সন্তান হয়তো বড় হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, সেও হয়তো একটা সরকারি পরীক্ষায় চাকরি দেবে, যারা সরকারি চাকরির পরীক্ষায় হয়তো বসবে। যদি সাদা খাতার জমা না দিয়ে শেষ পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ হয়, সেও সরকারি চাকরি করবে, এবং সরকারি চাকরি করার পর আজকের যে বৈষম্য, সেই বৈষম্যের শিকার সেও হবে। কারণ পাশের রাজ্য বিহার 46%, তাহলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ভেবে দেখুন, প্রশ্ন নিজেকে করুন। ধরে নিন আপনার বাড়িতে কেউ সরকারি কর্মচারী না, আপনি রিলাক্টেন্ট থাকতে পারেন না, আমার আরে সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে আন্দোলন করছেন, মামলা করছেন, আমার কি সে যায়? অবশ্যই আপনি যে ছোট্ট বাচ্চাটাকে স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছেন, প্রতিদিন প্রাইভেট টিউটারের কাছে নিয়ে যাচ্ছেন, দিনের শেষে সে যদি ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার নাও হয়, যদি ডাক্তার সরকারি ডাক্তার হয়, তাহলেও সে যদি প্রাইভেট সেক্টরে চাকরি না করে, একটা সরকারি চাকরির পরীক্ষায় বসে হয়তো উত্তীর্ণ হলো, চাকরিটা পেল। আজকের এই বৈষম্যের ফল কিন্তু তাকেও ভুগতে হবে। সেদিন শেষ যে চোখের জলটা ফেলবে, সেই চোখের জলটা কিন্তু আপনার গায়েও লাগবে, তার কারণ আপনি আজকে যদি এই ডিএ আন্দোলন নিয়ে সাইলেন্ট থাকেন। এক, দ্বিতীয়ত আমার যেটা বারবার মনে হচ্ছে, প্রচুর বয়স্ক মানুষ, রিটায়ার্ড মানুষ, 60 মানুষ, জীবনের সমস্ত জীবনটাই সরকারি চাকরি করতে করতে কাটিয়ে দিয়ে যখন রিটায়ার হয়েছেন, তখন তিনি দেখছেন আমার রাজ্যে এখন 10% ডিএ হচ্ছে, আমি কিছুই পাচ্ছি না। ও মানুষ আমাদের দপ্তরে ফোন করে বলেন যে অসুস্থ শরীর, কদিন বাঁচবো সন্ময়বাবু জানি না, কিছু ডিএ মামলার কিছু খবর আছে, তারিখ পে তারিখ চলছে তো চলছে। মলয়বাবুর কাছে শুনবেন, আমি তাকে প্রশ্ন করবো এগুলো নিয়ে। সেটাও একটা দিক। এই রিটায়ার্ড মানুষগুলোর চোখের জলের যন্ত্রণার কথা আমরা যদি এই প্রজন্ম না ভাবি, কে ভাববে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে ডিএটা মানুষের মারছেন, চুরি করে খেলা মেলা উৎসব, নিজের হাসি মুখের ছবির বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে চুপ করাচ্ছেন, বর্তমানকে চুপ করাচ্ছেন, এই সময়কে চুপ করাচ্ছেন, আজকালকে চুপ করাচ্ছেন, প্রতিদিনকে চুপ করাচ্ছেন কোটি কোটি টাকা বিজ্ঞাপন দিয়ে। সেই দিয়ে তো ছেলেমেয়েগুলো চাকরি পেতে পারে। এটাও তো একটা দিক, একটু ভালো করে ভেবে দেখুন। তৃতীয় যে কারণে আমরা ডিএ নিয়ে এত কথা বলি, যে সরকারি কর্মচারীদের হাতে যখন ডিএটা থাকে, তখন সেটা বাজারে রোল করে, সমস্ত মানুষই সব টাকা রোজগার করে, তাহলে একটু স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারেন এবং ঠিকঠাক ভাবে বাজারে গিয়ে সেটা খরচা করতে পারে। সেটা ইকোনমিতেও একটা প্রভাব ফেলে। যে মানুষটা ওই তরিতরকারির বাজার নিয়ে বসছেন, তার কাছেও কিন্তু ডিএর প্রভাবটা গিয়ে পৌঁছে। ইকোনমিক্সের এই থিওরিটা নিয়ে কেউ আমরা চিন্তা করি। আমরা ভাবি সরকারি কর্মচারীরা প্রচুর টাকা মাইনে খরচা করতে পারে, আমরা তো পারি না। আমরা সেই রাজ্য থেকে দিল্লিতে যাই, সেখানে কারি টাকা, আর সরকারের কত খরচ হয়েছে এর এই প্রশ্ন তো একজন মাননীয় উচ্চ আদালতের বিচারপতি পর্যন্ত করেছে, যে সরকার হিসাব দিক যে সুপ্রিম কোর্টে মামলা লড়তে কত টাকা খরচ হয়েছে। আমরা আর পারছি না। আমরা দেখুন, যে কর্মচারী সমাজ যারা অবসর নিয়েছে, মানে দুঃখ হয়, বেদনা হয়, তারা প্রায় 90 বছর 95 বছর বয়স, তারা আমাদেরকে কুর্নিশ জানাচ্ছে, আমাদেরকে কিছু অল্প পয়সা সাহায্য করছে, যে মলয়বাবু আপনারা যেভাবে কেন হয় জানেন তো, যারা হয়তো আমাদের কিছু আর্থিক সহযোগিতা করেছে, কিন্তু তারা আজকে নেই। কারণ তারা যদি এই বকেয়া ডিএটা পায়, অন্তত আর্থিকভাবে যতদিন বাঁচে তারা সচ্ছল হবে। একটা স্পেসিফিক প্রশ্ন, 2022 নভেম্বর মাসে প্রথম সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় একটা এসএলপি ফাইল করে, তারপর থেকে গত পরশু পর্যন্ত কদিন উঠলো সুপ্রিম কোর্টে মামলাটা, শুনানি হলো না। 11তম উঠেছে, একদিনও শুনানি হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, সিন্ডিদের খেলা কিনা। একটা স্টেপগুলো একটু বলবেন স্যার? হাইকোর্ট এগুলো খুব শর্টে, একদম শর্টেই বলছি। 2016 সালে মামলাটা দায়ের করেছি এবং ডিসেম্বর মাস 2016তে মেনশন করেছি। 17 ফেব্রুয়ারি প্রথম মামলাটা ট্রাইব্যুনালে উঠেছে। একটা হিয়ারিং এ আমাদের পরাজয় ঘটেছে, সেখানে বলেছে ইয়ে হচ্ছি, তার বিরুদ্ধে আমরা হাইকোর্টে গেছি। তখন আমরা অ্যাপিল মামলা করছি, হাইকোর্টে গেছি। সেই হাইকোর্টে প্রধান বিচারপতি বেঞ্চে প্রথমে মামলাটা ইয়ে ওঠে, সেখান থেকে পরবর্তী দেবাশিস করগুপ্ত, শেখর ববি সরাফের বেঞ্চে যায়। সেখানেই আমরা মূল রায়টা পাই, ঠিক আছে, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে। সেটা কিভাবে দেবে, স্যাট অর্থাৎ ট্রাইব্যুনাল তার বিচার করবে। সেখানে মাননীয় R.K. বাগ এবং সুবেশ কুমার দাস যে মানে অসাধারণ রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধেই এতদিন লাট খেতে সেই মামলাটাই আজকে সুপ্রিম কোর্টে এসে উপস্থিত হয়েছে। লাস্ট হাইকোর্টে কোন বেঞ্চে এটা শুনানি হয়েছে? সেটা মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং রবীন্দ্রনাথ
সামন্তের বেঞ্চ। তারা কি স্পেসিফিক রায় দিয়েছে? তারা বলেছে যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়ের সম্পূর্ণতা আছে, খারিজ করে দিচ্ছে, অর্থাৎ রিভিউ পিটিশন গ্র্যান্ট হয়নি, সেইটা বিরুদ্ধেই তারা সুপ্রিম কোর্টে গেছে, এসএলপি দায়ের করেছে। এসএলপি মিন স্পেশাল লিভ পিটিশন, সেখানে একটা সিনোসিস দিতে হয়। আমি আপনাকে বলবো একটা খুব স্পেসিফিক প্রশ্ন করছি সাধারণ আমাদের দর্শকদের সাথে, সেটা হচ্ছে